আমার ছেলে আশিস আমাকে আজ বিয়ে করবে কি মেঘালয়ের শিলং শহরের এক নির্জন পাহাড়ি ঝরনার পাশে বসে। আজ আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দিন। আমার নাম রাধিকা। আমার বয়স ৩৬, আশিসের বয়স ১৯। আমি আশিসকে জন্ম দিয়েছিলাম যখন আমার বয়স ছিল মাত্র ১৭। আশিসের জন্মের পরপরই তার বাবা অনুপম আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমরা শিলং শহরে এক ছোট্ট কুটিরে থাকি, যেখান থেকে পুরো খাসি পাহাড় দেখা যায়। আমি একটা হ্যান্ডলুম কোম্পানিতে কাজ করি, আর আশিস কলেজে পড়ে। গতকাল রাতে আশিস হঠাৎ করে আমার ঘরে এসে বলেছিল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি ভেবেছিলাম ও মজা করছে, কিন্তু তার চোখে যে দৃঢ়তা দেখেছিলাম তাতে বুঝেছিলাম ও একদম সিরিয়াস। তুমি কি পাগল হয়ে গেছ? আমি চিৎকার করে উঠেছিলাম। আমি তোমার মা। আশিস হাসল। মা, আমি জানি, কিন্তু আমি কিছু জানতে পেরেছি। তুমি আমার আসল মা নও। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কে বলেছে ওকে এই কথা? এই সত্য তো আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। আশিস আসলে আমার ছোট বোন সাবিত্রীর ছেলে। সাবিত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে গর্ভবতী হয়েছিল আর তারপর নিজেকে শেষ করে দিয়েছিল। আমি আশিসকে নিজের সন্তান হিসেবে মানুষ করেছিলাম। কিন্তু আশিস কিভাবে জানল এই সত্য? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করেছিলাম, কে বলল তোমাকে? সেটা এখন জরুরি নয়, আশিস বলেছিল। আমি তোমাকে কাল বিয়ে করব। আমাদের বাড়িতে একটা বড় রহস্য লুকিয়ে আছে, যেটা তোমাকে আমার স্ত্রী হিসেবে জানতে হবে, গু। কিন্তু এটা পাগলামি, আমি আতঙ্কিত হয়ে বলেছিলাম। তুমি আমার ভাগ্নে। এটা অসম্ভব। লোকে কি বলবে? কেউ জানবে না, আশিস শান্তভাবে বলেছিল। আমি শুধু তোমাকে আমার অভিভাবক হিসেবে বিয়ে করব, যাতে আমি আইনিভাবে খাসি পাহাড়ের সম্পত্তি পাই। শুধু কাগজেকলমে একটা সম্পর্ক। আমাদের আসল সম্পর্ক তো তুমি আমার মাসি, আমি তোমার ভাগ্নে গি। আমি আশিসের কথায় বিশ্বাস করতে পারছিলাম না। এ কী ধরনের পাগলামি? আমাদের বাড়িতে কি রহস্য লুকিয়ে আছে? আমি জিজ্ঞেস করেছিলাম। তুমি কাল জানতে পারবে, আশিস ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আমি সারা রাত ঘুমাতে পারিনি। কি করব, কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব? আশিস কেন এমন করছে? আর আজ ঝরনার পাশে বসে আমি ভাবছিলাম। আমার অতীতের কথা ভাবছিলাম। শিলংয়ে আমার জন্ম হলেও আমার প্রথম ২২ বছর কেটেছিল কলকাতায়। বাবা মা উভয়ই শিক্ষক ছিলেন, অনেক আশাস্বপ্ন নিয়ে আমাকেও পড়াশোনা শিখিয়েছিলেন। কিন্তু সেই ২১ বছর বয়সে সাবিত্রীর গর্ভাবস্থার খবর পেয়ে বাবা মা যেন ভেঙে পড়েছিলেন। সাবিত্রী তখন মাত্র ১৭ বছরের কিশোরী। কে সেই ছেলে? বাবা ক্রুদ্ধ হয়ে জিজ্ঞেস করেছিলেন। সাবিত্রী কোনো উত্তর দেয়নি, শুধু কেঁদেছিল। আমরা যখন ঘুমিয়েছিলাম, সাবিত্রী আত্মহত্যা করেছিল। তার সুইসাইড নোটে শুধু লিখেছিল, আমি ভালোবাসতাম, কিন্তু এটা ভুল ছিল গো। বাবা মা শোকে ভেঙে পড়েছিলেন। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সাবিত্রীর বাচ্চাকে নিজের সন্তান হিসেবে মানুষ করব। বাবা মা আমাকে বারণ করেছিলেন, কিন্তু আমি রাজি হইনি। শেষে আমি আশিসকে নিয়ে শিলংয়ে চলে এসেছিলাম, সাবিত্রীর জন্মভূমিতে। এখানে এসে জানতে পেরেছিলাম, আমাদের পূর্বপুরুষরা শিলংয়ের খাসি জনজাতির সম্মানিত পরিবার ছিলেন। আমাদের পূর্বপুরুষদের বাড়ি এখনও এখানে আছে, যদিও এখন জরাজীর্ণ অবস্থায়। মনে পড়ল, আশিস বলেছিল আমাদের বাড়িতে একটা রহস্য লুকানো আছে। কিন্তু কি সেই রহস্য? হঠাৎ করে আমার চোখ পড়ল একটা ছায়ামূর্তির দিকে। কেউ যেন আমাকে লক্ষ্য করছে ঝরনার ওপারে। আমি ভয় পেয়ে উঠে দাঁড়ালাম। কে? আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম। একটা বুড়ো মানুষ ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার হাতে লাঠি, পরনে পারম্পরিক খাসি পোশাক। রাধিকা? তিনি জিজ্ঞেস করলেন। তুমি কি রাধিকা রে? আমি চমকে উঠলাম। আপনি কে? আমাকে চিনেন? আমি দাম্বর, তোর পরিবারের পুরনো বন্ধু, বৃদ্ধ বললেন। তোর বাবাকে চিনতাম। আশিসকে বিয়ে করার আগে আমার সাথে একবার কথা বলু। আমি স্তব্ধ হয়ে গেলাম। এই বুড়ো লোকটা কিভাবে জানে আশিসের পরিকল্পনার কথা? আপনি কিভাবে জানেন? আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম। আমি সবই জানি, দাম্বর বললেন। আয়, আমার বাড়িতে চল। তোকে অনেক কিছু বলতে হবে। আমি অবাক হয়ে দাম্বরের সাথে চললাম। তিনি আমাকে নিয়ে গেলেন পাহাড়ের আরেকটা প্রান্তে, যেখানে একটা ছোট্ট কুটির ছিল। ভেতরে গিয়ে দেখলাম দেয়ালে অনেক পুরনো ছবি টাঙানো। এই দেখ, দাম্বর একটা ছবির দিকে আঙুল দেখালেন। এই হলো তোর পূর্বপুরুষ, রাজা লাইরেম। খাসি পাহাড়ের শেষ রাজা।
আমি ছবির দিকে তাকালাম। একজন রাজকীয় পোশাকে সজ্জিত মানুষ, যার মুখের আদল কেমন যেন আশিসের মতো। আমাদের পরিবার রাজপরিবার? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ। তোরা লাইরেমের বংশধর। খাসি পাহাড়ের বিশাল সম্পত্তির উত্তরাধিকারী, দাম্বর বললেন। কিন্তু একটা সমস্যা আছে গি। কি সমস্যা? আমি জিজ্ঞেস করলাম। খাসি সমাজে মায়ের পরিচয় অনুযায়ী সম্পত্তির অধিকার হয়, দাম্বর বললেন। আশিস যদি সাবিত্রীর ছেলে হিসেবে পরিচয় পায়, তাহলে সে সম্পত্তির উত্তরাধিকারী হবে না। কারণ সাবিত্রী কোনোদিন এই সম্পত্তির অধিকারিণী ছিল না। কিন্তু আশিস যদি তোর ছেলে হিসেবে পরিচয় পায়, তাহলে সে সম্পত্তির উত্তরাধিকারী হবে। কারণ তুই লাইরেমের বংশের মেয়ে গি। আর সেজন্যই আশিস আমাকে বিয়ে করতে চাইছে, আমি জিজ্ঞেস করলাম। আইনিভাবে তার মা হিসেবে প্রমাণিত হওয়ার জন্য? হ্যাঁ, কিন্তু আসল কারণ অন্য, দাম্বর বললেন। আসল কারণ হল কেউ আশিসকে মেরে ফেলতে চাইছে গি। আমি চমকে উঠলাম। কি বলছেন আপনি? তোদের বাড়িতে একটা রহস্য লুকিয়ে আছে, দাম্বর বললেন। লাইরেমের ধনসম্পদের সন্ধান। আশিস সেটা খুঁজে পেয়েছে। এবং সেই ধনসম্পদ খুঁজছে জন্টি, তোদের পরিবারের প্রাচীন শত্রু গো। জন্টিকে? আমি জিজ্ঞেস করলাম। লাইরেমের সেনাপতি ছিল জন্টি। কিন্তু সে বিশ্বাসঘাতকতা করেছিল। লাইরেম তাকে বাদ দিয়ে তার সমস্ত ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। সেই থেকে জন্টির বংশধররা লাইরেমের বংশধরদের খুঁজে আসছে প্রতি প্রজন্মে গু। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমি বললাম। আমাদের তো কোনো সম্পত্তি নেই গি। তোদের আছে, দাম্বর বললেন। তোদের কুটিরের নিচে একটা তহখানা আছে। সেখানে লাইরেমের গুপ্তধন লুকিয়ে আছে। আশিস সেটা খুঁজে পেয়েছে। আর জন্টির বংশধররা সেটা চুরি করতে চাইছে গি। কিন্তু ক্রাউন? পাহাড়ের তার উপর কায়দমতো গাও? হ্যাঁ, দাম্বর মাথা নাড়লেন। তারাও সন্ধান করছে। জন্টির বংশধররা লাইরেমের গুপ্তধন চুরি করতে চাইছে গু। আমি বিশ্বাস করি না, আমি বললাম। এসব কাল্পনিক গল্পও। না রাধিকা, এটা সত্যিই, দাম্বর বললেন। আশিস বিপদে আছে। সে চাইছে তোকে তার অভিভাবক হিসেবে বিয়ে করতে, যাতে সে আইনিভাবে সম্পত্তির অধিকারী হয়। আর তারপর সে সম্পত্তি বেচে দিয়ে দূরে চলে যেতে চায়। জন্টির বংশধরদের থেকে বাঁচতে গু। আমি উঠে দাঁড়ালাম। আমাকে যেতে হবে। আশিসকে খুঁজতে হবে গু। সাবধানে থাকিস, দাম্বর বললেন। তোরা বিপদে আছিস গু। আমি দাম্বরের কুটির থেকে বেরিয়ে দ্রুত আমাদের বাড়ির দিকে হাঁটতে লাগলাম। আমার মনে অনেক প্রশ্ন। এসব কি সত্যি? আমরা কি সত্যি রাজপরিবার? আশিস কি সত্যি বিপদে আছে? বাড়িতে পৌঁছে দেখলাম দরজা খোলা। আমি ভয় পেয়ে ভেতরে ঢুকলাম। আশিস, আমি ডাকলাম। আশিস, তুমি কোথায়? কোনো উত্তর পেলাম না। বাড়ি ফাঁকা। আমি সব ঘর খুঁজে দেখলাম, কিন্তু আশিসকে কোথাও পেলাম না। হঠাৎ করে আমার নজর পড়ল মেঝেতে। একটা নোট পড়ে আছে। নোটে লেখা, রাধিকা, আমরা তোমার ছেলেকে নিয়ে গেছি। যদি তাকে জীবিত দেখতে চাও, তাহলে আমাদের রাজা লাইরেমের গুপ্তধনের সন্ধান দাও। জন্টি উ। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এটা সত্যি? দাম্বর সত্যি বলেছিলেন। আমি ফোন নিয়ে পুলিশে ফোন করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে লাইন মরে গেল। বাইরে তাকিয়ে দেখলাম আকাশে কালো মেঘ জমেছে। ঝড় আসছে। এবার কি করব? কোথায় খুঁজব আশিসকে? কে এই জন্টি? হঠাৎ করে আমার মনে পড়ল আশিসের কথা। আমাদের বাড়িতে একটা বড় রহস্য লুকিয়ে আছে, কি তহখানা। আমাদের কুটিরের নিচে একটা তহখানা আছে। সেখানেই হয়তো রাজা লাইরেমের গুপ্তধন আছে। আমি তাড়াতাড়ি বাড়ির চারপাশে খুঁজতে শুরু করলাম। কোথায় আছে সেই তহখানা? কিভাবে সেখানে যাওয়া যায়? ঘণ্টাখানেক খুঁজে শেষে আমি হাল ছেড়ে দিলাম। কোথাও কোনো প্রবেশপথ পাচ্ছি না। ক্লান্ত হয়ে আমি সোফায় বসে পড়লাম। তখনই আমার চোখ পড়ল সোফার পাশের দেয়ালে। একটা ছোট্ট ফাটল ছিল দেয়ালে। আমি সেদিকে এগিয়ে গেলাম। দেয়ালে চাপ দিতেই অবাক হয়ে দেখলাম দেয়াল সরে যাচ্ছে, আর ভেতরে একটা অন্ধকার সুড়ঙ্গ। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমি সেই সুড়ঙ্গের ভেতরে ঢুকলাম। সুড়ঙ্গটা অনেক লম্বা ছিল এবং নিচের দিকে নেমে গিয়েছিল। কিছুক্ষণ পর আমি একটা বিশাল ঘরে এসে পৌঁছলাম। ফ্ল্যাশলাইটের আলো দেখলাম ঘরটা বই আর দলিলপত্রে ভরা। মাঝখানে একটা বিশাল সিন্দুক, যার উপর খাসি ভাষায় কিছু লেখা ছিল।
আমি খাসি ভাষা পড়তে পারি না, তাই বুঝলাম না কি লেখা আছে। তবে সিন্ধুকে একটা তালা ছিল, যেটা খোলার জন্য নিশ্চয়ই চাবি লাগবে। আমি ঘরটা আরও ভালো করে দেখতে লাগলাম। দেয়ালে কিছু ছবি টাঙানো ছিল। একটা ছবিতে একজন রাজকীয় পোশাকে সজ্জিত মানুষকে দেখলাম, নিশ্চয়ই রাজা লাইরাম। আর তার পাশে একজন মহিলা, নিশ্চয়ই রানী। হঠাৎ করে আমার দৃষ্টি পড়ল রানীর গলার হারের দিকে। হারটা 3টে পাথর দিয়ে তৈরি, লাল, নীল আর সবুজ। মনে পড়ল, আমার মা একটা হার দিয়েছিলেন আমাকে যখন আমি শিলং আসছিলাম। সেই হারও 3টে পাথর দিয়ে তৈরি, লাল, নীল আর সবুজ। আমি তাড়াতাড়ি সেই হারটা বের করলাম আমার ব্যাগ থেকে। হারটা দেখে আমি চমকে উঠলাম, এটা দেখতে হুবহু সেই রানীর হারের মতো। আমি হারটা নিয়ে সিন্দুকের কাছে গেলাম। সিন্দুকের তালায় 3টে ছোট্ট ছিদ্র ছিল, ঠিক সেই 3 পাথরের মাপের। আমি হার থেকে 3টে পাথর খুলে নিয়ে সিন্দুকের তালার ছিদ্রে লাগালাম। পাথর লাগানোর সাথে সাথে তালা খুলে গেল। আমি উত্তেজিত হয়ে সিন্দুক খুললাম। ভেতরে অনেক স্বর্ণালঙ্কার, মণিমুক্তা আর অনেক পুরনো দলিলপত্র ছিল। কিন্তু আমার দৃষ্টি আটকে গেল একটা চিঠির উপর। চিঠিটা ইংরেজিতে লেখা ছিল এবং সেটায় লেখা ছিল, প্রিয় বংশধর, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝতে হবে তুমি আমাদের বংশের সত্যিকারের উত্তরাধিকারী। এই সিন্ধুকে আমাদের পরিবারের সম্পদ রাখা আছে। এই সম্পদ রক্ষা করা তোমার দায়িত্ব। সাবধান থেকো জন্টির বংশধরদের থেকে। তারা এই সম্পদ চুরি করতে চাইবে। আমাদের বংশের একটি গোপন শক্তি আছে, আমরা মানুষের মন পড়তে পারি। তোমারও এই ক্ষমতা আছে, তুমি জানো না কেবল। এই ক্ষমতা ব্যবহার করে তুমি জন্টির বংশধরদের বুঝতে পারবে। ভালো থেকো, বাচ্চা। রাজা লাইরেমঘ। আমি অবাক হয়ে চিঠিটা পড়লাম। মানুষের মন পড়ার ক্ষমতা? একই ধরনের পাগলামি। কিন্তু হঠাৎ করে আমার মনে পড়ল, যখন আমি ছোট ছিলাম তখন মাঝে মধ্যে অন্য মানুষের মনের কথা শুনতে পেতাম। আমি ভাবতাম আমি পাগল হয়ে যাচ্ছি। আমি ভাবলাম যদি এটা সত্যি হয় তাহলে আমি আশিসকে খুঁজে বের করতে পারব। আমি চোখ বন্ধ করে আশিসের কথা ভাবতে লাগলাম। আমি আশিসের ছবি মনে আনতে চেষ্টা করলাম। ধীরে ধীরে আমার মনে ভেসে উঠল একটা দৃশ্য, আশিসকে বাঁধা অবস্থায় একটা অন্ধকার ঘরে রাখা হয়েছে। তার পাশে 2জন লোক কথা বলছে। রাধিকা আসবে, একজন বলছে। সে নিশ্চয়ই সম্পদের খোঁজ পেয়েছে গু। আমরা ওকে চেরাপুঞ্জির গুপ্ত গুহায় নিয়ে যাব, আরেকজন বলছে। ওখানেই আমাদের অস্ত্রাগার আছে গি। চেরাপুঞ্জি। আমি চোখ খুললাম। চেরাপুঞ্জি শিলং থেকে মাত্র 5 কিলোমিটার দূরে একটি জনপ্রিয় পর্যটন স্থান। সেখানে প্রচুর গুহা আছে। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম। সিন্দুক থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে আমার ব্যাগে রাখলাম, একটি ছোট ছুরি নিলাম রক্ষার জন্য এবং সুড়ঙ্গ দিয়ে উপরে উঠে এলাম। বাইরে এসে দেখলাম ঝড় শুরু হয়ে গেছে। তবুও আমি একটি ট্যাক্সি ভাড়া করে চেরাপুঞ্জির দিকে রওনা দিলাম। ট্যাক্সিতে বসে আমি ভাবতে লাগলাম, এই জন্টির বংশধররা কারা? তারা আশিসকে ধরেছে কেন? আমার পরিবারের সাথে তাদের শত্রুতা কি? 2 ঘণ্টার যাত্রার পর আমরা চেরাপুঞ্জিতে পৌঁছালাম। বৃষ্টি ততক্ষণে আরও বেড়ে গেছে। চেরাপুঞ্জি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হিসেবে পরিচিত। আপনি কোথায় যাবেন? ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞেস করলেন। গুহাগুলোর দিকে, আমি বললাম। এই বৃষ্টিতে সেখানে যাবেন? ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করলেন। সেখানে বন্যা হতে পারে গু। আমাকে যেতেই হবে গু। ড্রাইভার আমাকে গুহাগুলোর কাছাকাছি নামিয়ে দিলেন। চারদিকে ঘন জঙ্গল আর প্রবল বৃষ্টি। আমি মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার স্বপ্নদৃশ্যের গুহা কোথায় খুঁজে পাব? হঠাৎ আমি একটা পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ যেন আমার পিছনে আসছে। আমি ঘুরে তাকাতেই একটা মজবুত হাত আমার মুখ চেপে ধরল। চুপ, এক কর্কশ কণ্ঠ বলল। আমার সাথে এসো উ। আমি ছাড়া পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু লোকটার হাত অসম্ভব শক্তিশালী ছিল। সে আমাকে টেনে নিয়ে গেল জঙ্গলের গভীরে। কিছুক্ষণ পর আমরা একটা ছোট্ট গুহার সামনে এসে দাঁড়ালাম। লোকটা আমাকে ভেতরে ঠেলে দিল। গুহার ভেতরে কয়েকটা মশাল জ্বলছিল। আলোতে দেখলাম একদল লোক দাঁড়িয়ে আছে, তাদের সবার পরনে কালো পোশাক। আর মাঝখানে চেয়ারে বসে আছে আশিস, হাত পা বাঁধা অবস্থায়। আশিস, আমি চিৎকার করে উঠলাম। মা! আশিস অবাক হয়ে তাকাল। স্বাগতম রাধিকা, একজন লোক সামনে এগিয়ে এল। সে ছিল একটু বয়স্ক, 60-এর কাছাকাছি বয়স, তবে শক্তিশালী চেহারা।
আমি জন্টি, এই প্রজন্মের জন্টি। তুমি নিশ্চয়ই রাজা লাইরেমের গুপ্তধনের সন্ধান পেয়েছ গু। আশিসকে ছেড়ে দাও, আমি বললাম। সে কিছুই জানে না গ। সে জানে, জন্টি বলল। সে তোমাকে বলেছে তোমাদের বাড়িতে একটা রহস্য আছে, তাই না? আমি চুপ করে রইলাম। তুমি ওকে বিয়ে করতে পারবে না, জন্টি হাসল। তাহলে আমরা কখনোই সম্পত্তির অধিকারী হতে পারব না গে। তোমরা কি চাও? আমি জিজ্ঞেস করলাম। আমরা চাই লাইরেমের গুপ্তধন, জন্টি বলল। আমরা চাই খাসি পাহাড়ের সম্পত্তি গু। কিন্তু কেন? আমি জিজ্ঞেস করলাম। এত বছর পরেও কেন? কারণ লাইরেম আমাদের ঠকিয়েছিল, জন্টি বলল। আমার পূর্বপুরুষ ছিল তার বিশ্বস্ত সেনাপতি। কিন্তু লাইরেম তাকে বিশ্বাস করেনি। তাকে সম্পত্তি দেননি। আমরা শুধু আমাদের প্রাপ্য সম্পত্তি চাই গিয়ে। আমি ভাবলাম, এই লোকগুলো পাগল। এত বছর পরেও একটা পুরনো বিবাদ নিয়ে এত মাথা ব্যথা। আশিসকে ছেড়ে দাও, আমি বললাম। আমি তোমাদের গুপ্তধনের সন্ধান দেব গু। জন্টি হাসল। তুমি কিছুই দেবে না। আমরা তোমাকে এবং আশিসকে মেরে ফেলব। তারপর আমরা তোমাদের বাড়ি দখল করব। আমরা খুঁজে নেব গুপ্তধন। আমি ভয় পেয়ে গেলাম। এবার কি করব? হঠাৎ আমার মনে পড়ল সেই চিঠির কথা। রাজা লাইরেম লিখেছিলেন, আমাদের বংশের একটা গোপন ক্ষমতা আছে, মানুষের মন পড়ার ক্ষমতা। আমি চোখ বন্ধ করে জন্টির কথা ভাবতে লাগলাম। আস্তে আস্তে আমার মনে ভেসে উঠতে লাগল তার চিন্তা। সিন্দুকটা খুলতে পারলেই হয়। তবে শুধু লাইরেমের বংশধররাই সেটা খুলতে পারে। রাধিকাকে দিয়ে সিন্দুক খুলিয়ে নিতে হবে। তারপর ওকে মেরে ফেলব গু। আমি চোখ খুললাম। জন্টি আমাকে দিয়ে সিন্দুক খুলিয়ে নিতে চায়। কিন্তু আমি তো সিন্দুক খুলেই এসেছি। আমি হাড়ের পাথর দিয়ে সিন্দুক খুলেছি। হঠাৎ করে একটা আইডিয়া মাথায় এলো। আমি ব্যাগ থেকে সেই স্বর্ণমুদ্রা বের করলাম। দেখো, আমি জন্টিকে দেখালাম। আমি সিন্দুক খুলেছি। এই দেখো গুপ্তধন গু। জন্টি আর তার লোকেরা অবাক হয়ে স্বর্ণমুদ্রার দিকে তাকিয়ে রইল। কিভাবে খুললে? জন্টি জিজ্ঞেস করল। আমার হাড়ের পাথর দিয়ে, আমি বললাম। জন্টি আমার কাছে এগিয়ে এলো। দেখাও সেই হাড়। আমি ব্যাগ থেকে হাড়টা বের করলাম। জন্টি হাড়টা নিয়ে পরীক্ষা করতে লাগল। এটাই সেই হাড়, জন্টি উত্তেজিত হয়ে বলল। এটা দিয়েই সিন্দুক খোলা যায়। জন্টি তার লোকদের দিকে তাকিয়ে বলল, আমরা এখনই শিলং ফিরে যাব। এই হাড় দিয়ে সিন্দুক খুলব। কিন্তু এদের কি করব? একজন লোক জিজ্ঞেস করল, আমার আর আশিসের দিকে দেখিয়ে। এদের এখানেই রেখে যাব, জন্টি বলল। গুহায় বন্যা হলে এরা ডুবে মারা যাবে গু। আমার বুক ধুকপুক করতে লাগল। এখন কি করব? হঠাৎ গুহার বাইরে থেকে একটা জোরে আওয়াজ ভেসে এলো। সবাই চমকে উঠল। পুলিশ! কেউ একজন চিৎকার করে উঠল। জন্টি আমার দিকে তাকাল। তুমি পুলিশকে খবর দিয়েছ? না, আমি সত্যি কথাই বললাম। গুহার বাইরে থেকে আবার আওয়াজ এলো। গুহার ভেতরে যারা আছো, বেরিয়ে এসো। পুলিশ ঘিরে ফেলেছে চারদিক। জন্টি আর তার লোকেরা ঘাবড়ে গেল। আমরা পিছনের গুপ্ত পথ দিয়ে বেরিয়ে যাব, জন্টি বলল। এদের এখানেই ফেলে যাও। জন্টি আমার হাত থেকে হাতটা ছিনিয়ে নিয়ে দ্রুত গুহার পিছনের দিকে চলে গেল, তার লোকজন তার পিছু নিল। যেই তারা চলে গেল, আমি তাড়াতাড়ি আশিসের কাছে গিয়ে তার বাঁধন খুলতে শুরু করলাম। তুমি ঠিক আছো? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আশিস বলল। তুমি কিভাবে জানলে আমি এখানে? দাম্বর আমাকে সব বলেছে, আমি বললাম। আর আমি তোমার মন পড়তে পেরেছিলাম ঘ। আমার মন পড়তে? আশিস অবাক হয়ে জিজ্ঞেস করল। লম্বা গল্প, আমি বললাম। এখন চলো আমরা বেরিয়ে যাই। আমরা গুহার মুখের দিকে যেতেই একদল পুলিশকে দেখতে পেলাম। তাদের সামনে দাঁড়িয়ে ছিলেন দাম্বর। দাম্বর! আমি অবাক হয়ে ডাকলাম। তোমরা ঠিক আছো? দাম্বর আমাদের দিকে এগিয়ে এলেন। আমি ভাবলাম তোমরা বিপদে পড়তে পারো। তাই পুলিশকে নিয়ে এলাম ঘ। জন্টি পালিয়েছে, আমি বললাম। সে আমার হার নিয়ে গেছে। সেটা দিয়ে সে সিন্দুক খুলতে চাইছে গু। চিন্তা করো না, দাম্বর হাসলেন। সে সিন্দুক খুলতে পারবে না গি। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ সিন্দুক খোলার জন্য শুধু হার নয়, লাইরেমের বংশের রক্ত প্রয়োজন, দাম্বর বললেন। তুমি সিন্দুক খুলতে পেরেছ কারণ তুমি লাইরেমের বংশধর গো। আমরা পুলিশের সাহায্যে শিলং ফিরে এলাম। রাত তখন গভীর।
পুলিশ আমাদের বাড়িতে পৌঁছে দিল এবং বলল তারা আশেপাশে নজর রাখবে। বাড়িতে ঢুকে আমরা দেখলাম সব ঠিকঠাক আছে। জনটি এখনও আসেনি। অপেক্ষা করব, আমি বললাম। জনটি নিশ্চয়ই ফিরে আসবে। সে হার নিয়ে গেছে, কিন্তু সিন্দুক খুলতে পারবে না। তাহলে আমি যা বলেছিলাম আমাদের বিয়ের ব্যাপারে আশিস লজ্জিত গলায় বলল। কোনো চিন্তা নেই, আমি হাসলাম। আমি বুঝতে পেরেছি তুমি কেন এমন করেছিলে। তুমি আমাদের সম্পত্তি রক্ষা করতে চেয়েছিলে। কিন্তু এখন আমরা একসাথে লড়াই করব। আমরা দুজন সোফায় বসে পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ বাইরে থেকে একটা জোরে শব্দ এলো। আমি উঠে দরজার দিকে তাকালাম। দরজা ভেঙে একদল লোক ঢুকে এলো। তাদের মধ্যে সামনে ছিল জন্টি। তোমরা আমাকে ঠকাতে পারবে না, জন্টি ক্রুদ্ধ হয়ে বলল। আমি জানি সিন্দুক খোলার জন্য লাইরেমের বংশের রক্ত প্রয়োজন। তাই আমি তোমাদের ধরতে এসেছি। আমি আর আশিস পিছিয়ে গেলাম। পুলিশ আসছে, আমি বললাম। তোমরা পালাও। পুলিশ আসবে না, জন্টি হাসল। আমি পুলিশকে ঘুষ দিয়েছি। তারা আমাদের সাহায্য করবে। আমি হতাশ হয়ে পড়লাম। এবার উপায় কি? তখনই হঠাৎ করে বাড়ির বাইরে থেকে শব্দ শোনা গেল। সিরেন বাজছে। পুলিশ আসছে। জন্টি অবাক হয়ে বাইরে তাকাল। কে খবর দিল? আমি একটা গলা শোনা গেল। দেখলাম দাম্বর দাঁড়িয়ে আছেন দরজায়। দাম্বর, জন্টি চিৎকার করে উঠল। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলে? আমি ভুল বুঝেছিলাম, দাম্বর বললেন। আমি জন্টির বংশের লোক। কিন্তু আমি আর এই পুরনো বিবাদ চালিয়ে যেতে চাই না। আমি শান্তি চাই। জন্টি ক্ষিপ্ত হয়ে উঠল। তুমি বিশ্বাসঘাতক! সে পকেট থেকে একটা ছোরা বের করে দাম্বরের দিকে ছুড়ে মারল। আমি চিৎকার করে উঠলাম। কিন্তু ছোরা দাম্বরকে আঘাত করার আগেই আশিস লাফিয়ে সামনে চলে গেল। ছোরা গিয়ে আশিসের বাহুতে বিদ্ধ হল। আশিস! আমি চিৎকার করে উঠলাম। জন্টি আর তার লোকেরা বাইরে থেকে আসা সিরেনের শব্দ শুনে পালাতে শুরু করল। কিন্তু বাড়ির চারদিকে পুলিশ ঘিরে ফেলেছিল। তারা সবাইকে ধরে ফেলল। আমি আশিসের কাছে গিয়ে তার আহত বাহু দেখলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, আশিস বলল। এটা কিছু না। দাম্বর আমাদের কাছে এলেন। ধন্যবাদ, আশিস। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আপনি আমাদের বাঁচিয়েছেন, আশিস বলল। আপনি না থাকলে আমরা জন্টির হাত থেকে বাঁচতে পারতাম না। পুলিশ জন্টি আর তার লোকজনকে গ্রেফতার করে নিয়ে গেল। সকাল হল। আমরা দাম্বরকে নিয়ে সেই তহখানায় গেলাম যেখানে সিন্দুক ছিল। এই সম্পদ এখন তোমাদের, দাম্বর বললেন। তোমরা লাইরেমের বংশধর। এটা তোমাদের অধিকার। কিন্তু আপনিও তো জন্টির বংশের, আমি বললাম। জন্টি কি মিথ্যে বলেছিল? না, দাম্বর বললেন। আমি সত্যিই জন্টির বংশের। কিন্তু আমি এই পুরনো বিবাদ চালিয়ে যেতে চাই না। আমি শান্তি চাই। আমরাও শান্তি চাই, আমি বললাম। এই সম্পদ শুধু আমাদের নয়। এটা খাসি পাহাড়ের সম্পদ। আমরা এটা দিয়ে গরিব মানুষদের সাহায্য করব। দাম্বর হাসলেন। তুমি সত্যিই লাইরেমের বংশধর। তিনিও এমনই ছিলেন, উদার, দয়ালু। আমি সিন্দুক থেকে সেই চিঠিটা বের করে আশিসকে দেখালাম। দেখো, আমাদের বংশের একটা গোপন ক্ষমতা আছে, মানুষের মন পড়ার ক্ষমতা। আমি সেটা ব্যবহার করেছিলাম তোমাকে খুঁজে বের করতে। আশিস অবাক হয়ে চিঠিটা পড়ল। তুমি সত্যিই আমার মন পড়তে পারো? হ্যাঁ, আমি হাসলাম। তুমিও পারবে যদি চেষ্টা করো। আশিস চোখ বন্ধ করে আমার দিকে মনোযোগ দিল। কিছুক্ষণ পর সে চোখ খুলে হাসল। তুমি ভাবছ আমি কতটা বোকা ছেলে যে তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম? আমি হেসে ফেললাম। তুমি সত্যিই আমার মন পড়তে শিখছ। আমরা সবাই হাসতে লাগলাম। এবার কি করবে? দাম্বর জিজ্ঞেস করলেন। আমরা খাসি পাহাড়ের উন্নয়নে কাজ করব, আমি বললাম। এই সম্পদ দিয়ে আমরা স্কুল, হাসপাতাল বানাব। আমরা শিলংকে আরও সুন্দর করব। আর তোমাদের বিয়ের ব্যাপারে? দাম্বর জিজ্ঞেস করলেন হালকা ঠাট্টার সুরে। আমি আর আশিস দুজনেই হেসে উঠলাম। আমি আমার ভাগ্নেকে বিয়ে করতে যাচ্ছি না, আমি বললাম। কিন্তু আমরা যে পরিবার, সেটা কখনো বদলাবে না। আশিস আমাকে জড়িয়ে ধরল। তুমি আমার মা নাও হতে পারো, কিন্তু তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি আশিসকে আদর করলাম।
আর তুমি আমার দাম্বর হাসলেন। তোমরা দুজন মিলে খাসি পাহাড়কে বদলে দেবে। আমি নিশ্চিত সূর্য উঠছিল পাহাড়